গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি লীলা মজুমদারের লেখা গল্প টংলিং। যে জায়গাটাতে আমি এখন বসে আছি এটার নাম পেরিস্তান। এই জায়গাটার কথা আমি ছাড়া এই বাড়ির কেউ জানেও না, এখানে কেউ আসতেও পারে না। ছোটরা এখানে আসবার রাস্তাই খুঁজে পাবে না, আর বড়দের পেট আটকে যাবে, কারণ এক জায়গায় এ বাড়ির দেয়ালের কোণা আর পাশের গুদমখানার দেয়ালের কোণা একেবারে ঘেঁষটে আছে, আর তার নিচে দিয়ে বয়ে যাচ্ছে সরু অন্ধকার একটা নালা। ভারী ভালো এ জায়গাটা, আঁকড়ে মাকড়ে একবার পৌঁছতে পারলে আর ভাবনা নেই, কেউ দেখতেও পায় না। সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর মাথার উপর বেশ খানিকটা উপরে ওদের একতলার চাতাল। ওইখানে ওদের নাটকের রিহার্সেল হচ্ছে এখন। ওদের পায়ের তলায় এই চমৎকার জায়গাটার কথা ওরা কেউ জানেও না। জানলে আর অমন নিশ্চিন্ত মনে হাত পা নেড়ে নাটক করতে হতো না। সবচেয়ে খারাপ ওদের ওই প্রকাশ দা, অহংকারে মাটিতে পা পড়ে না। ওদিকে ক্লাস 11-এ উঠেও বইয়ের সঙ্গে সম্পর্ক নেই, নাকি লট হয়েছে। লট কি তা আমি জানি না, তবে আমার বড় কাকিমা যেরকম করে বললেন মনে হলো নিশ্চয়ই খুব খারাপ কিছু। ওই প্রকাশদা সাজছে শিশুপাল, আর ওদের স্কুলের অঙ্কের স্যার ব্রজেনদা সাজছে শ্রীকৃষ্ণ। ছোট কাকা শেখাচ্ছেন, এমনি করে হাত বাড়িয়ে অর্ঘ্যথালা ধরে থাকো ব্রজেন, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো। ছোট কাকা যা বলছেন ব্রজেনদা তাই করছে। ওদিকে প্রকাশদাকে পায় কে? বই দেখে দেখে খুব অপমান টপমান করছে ব্রজেনদাকে। বইতে যেসব কথা নেই সেসবও ঢুকিয়ে দিচ্ছে। আমি পেছন থেকে বই দেখে যেমনি সে কথা বলেছি, কি রাগ আমার উপর! আমার আর কি, এখন যতই অপমান করুক ব্রজেনদাকে, ওর অঙ্কের খাতা দেখবে ওই ব্রজেনদাই। তখন নাকি এক হাত নিয়ে নেবে। আমার বড় কাকার ছেলে বিভুদা বলেছে। বিভুদাও কম যায় না, আমাকে খালি খালি বলে, দেখ আমি বলে কয়ে জ্যাঠামশাইকে, জ্যাঠামশাই মানে আমার বাবা, চিঠি লিখিয়ে তোকে আনিয়েছি। এখন আমাদের এক বাক্স দাড়ি গোফ না দিলে তোকে কিন্তু পাঠ দেওয়া হবে না। শুনে আমি অবাক, এক বাক্স দাড়ি গোফ আমি কোথায় পাবো? বিভুদা কিছুতেই ছাড়ে না, বলে পাবো না মানে? কলকাতার দোকানে সব পাওয়া যায়। গত বছরের ভুতুড়ে নাটকের জন্য তো কলকাতা থেকেই হাড়গোড় ভাড়া করে আনা হয়েছিল। এই বছর সব ঝগড়াঝাটির ব্যাপার, মোটে চাঁদা ওঠেনি, তাই কলকাতা থেকে কিছু ভাড়া করে আনা যাবে না। ভালো চাস তো এক বাক্স দাড়িগোপ দে, নইলে ভোঁদার দল আমাদের উপর এক হাত নেবে। এ আমি কিছুতেই সইব না বলে রাখলাম। দাড়িগোপ দেব না? উফ, ওই তালপাতার শরীরে তো তেজ কম না? এই বলে বিভুদা আমার ডান ঘাড় একটা রদ্দা মারল, মেরে বলল, এটাকে আমি মার বলি না, এটা শুধু মারের নমুনা। দাড়ি গোঁফ না দিলে আসল মার কাকে বলে টের পাবি, বুঝলি চাঁদ? বলে আমার গাল টেনে রাবারের মতো এই আত্মখানি লম্বা করে দিল। শেষটা আমি এইখানেই পেরিস্তানে চলে আসতে বাধ্য হলাম। বিভুদা মনে ভাবে কি, ম্যালেরিয়া হয়ে না হয় আমার শরীর একটু খারাপই হয়ে গেছে, কিন্তু তাই বলে আমার বন্ধু বিষের তো আর ম্যালেরিয়া হয়নি। আসবে একটু বাদেই বিষে এখানে, হাঙর মুখো নৌকো বেয়ে ওপার থেকে। কি চালাক বিষে! এখানে পার হলে চাতাল থেকে ওরা দেখে নেবে, তাই গঙ্গার পুলের ওধারে পার হয়ে নদীর কিনারা ঘেঁষে ঘেঁষে নৌকো চালিয়ে এসে ওই নালাটির ভেতর নৌকো শুদ্ধ ঢুকে পড়ে। ওখানে দেয়ালের গায়ে এই বড় আংটা লাগানো আছে, তাতে নৌকো বেঁধে বিষে এক লাফে নেমে পড়বে। সঙ্গে সঙ্গে গলার মধ্যে মেঘ ডাকার মতো শব্দ করতে করতে সিংহ লাফিয়ে নামবে। সিংহ আমার বন্ধু বিষের কুকুর। কি চেহারা সিংহের! বাবা, দেখলেই লোকের হাত পা হিম হয়ে যায়। আমি কিন্তু সিংহকে একটুও ভয় পাই না। ওর এত বড় কালো থ্যাবড়া নাকের উপর হাত বুলিয়ে দিই, আর সিংহ ওর বুড়ো আঙুলের মতো লেজ নেড়ে নেচে কুঁদে আমার মুখ চেটে একাকার করে দেয়। আমার বন্ধু বিষের গায়ে কি জোর! এই এতখানি বুকের ছাতি, হাত পায়ের গুলি ইটের মতন শক্ত, এতটুকু করে চুল ছাঁটা,
তাতে নাকি কুস্তি করতে সুবিধে হয়। হাতাওয়ালা গেঞ্জি আর নীল হাফ প্যান্ট আর সাদা ক্যাম্বিসের জুতো পরে বিষে যখন নৌকো থেকে লাফিয়ে নামে, ওকে একটা পালোয়ানের মতো দেখায়। আমি মেজু কাকিমার কাছ থেকে আমসত্ত্ব চেয়ে নিয়ে আসি, বিষে এলে ভাগ করে খাই। সিংহ আমসত্ত্ব খায়। আমরা তিনজনের চাতালের তলায় সবুজ ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে থাকি, আর গঙ্গার পুলের উপর দিয়ে চেন ঝুলোতে ঝুলোতে মালগাড়ি যায়, টং লিং টং লিং টং লিং। পায়ের তলায় তখন কিরকম যেন লাগে, মনে হয় অনেক দূরে কোথাও বিষের সঙ্গে চলে যাই। বিষের বুকে একটা নীল রঙের কঙ্কালের মুন্ডু, আর তার নিচে দুটো মোটা মোটা মানুষের হাড় ক্রস করে বসানো, এরকম করে উল্কি দিয়ে আঁকা আছে। দেখে প্রথমটা একটু কিরকম মনে হয়েছিল, ঠিক ভয় না, তবে পেটের ভেতর প্রজাপতিরা ফড়ফড় করছিল। কিন্তু বিষে বললে, যাবি নাকি আমার সঙ্গে সমুদ্রের জাহাজে? শুনে আমি অবাক। বিষে ডাঁশা পেয়ারাতে এক কামড় দিয়ে বললে, যাবি তো বল, তোকে আন্দামান ছাড়িয়ে আরও অনেক দূরে নিয়ে যেতে পারি। সেখানে একটা প্রবালের দ্বীপ আছে, তার মাঝখানে মস্ত একটা নীল উপসাগর। সেইখানেই আমাদের আস্তানা। বাইরে থেকে কিচ্ছু বুঝবার জো নেই। পাথরে আড়াল করা সরু নালার মতো পথটা দিয়ে একবার ঢুকলেই চোখ জুড়িয়ে যায়। নারকেল গাছ জড়িয়ে লতা উঠেছে, তাতে তোলো তোলো কালো আঙুর ঝুলছে। পেড়ে খেলেই হলো। পাথরের গায়ে কমলা মধুর চাক, মধু উপচে মাটিতে পড়ে যাচ্ছে, সিংহ পর্যন্ত চেটে খায়। মাথার উপর লাল নীল হিরেমন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। যাবি তো বল। যেতে তো খুবই ইচ্ছে করে, কিন্তু মাঝে আবার আমাকেই বলেন চিঠি ডাকে দিয়ে আসতে। মুশকিলও আছে ঢের। তার উপর নিমকি স্কুল থেকে ফিরেই বলে, দাদা আমার ঘুড়ি জুড়ে দাও। বাবা বলেন খবর কাগজ থেকে এটা ওটা কেটে রাখতে। বিষের সঙ্গে সমুদ্রের জাহাজে চলে যেতে তো ইচ্ছে করেই, কিন্তু তাহলে এসব করবে কে? যখন জোয়ার আসে, হুড়হুড় করে নালা দিয়ে জল ভেতরে ঢুকে যায়। বিষের নৌকো এই পাড়িটা অবধি ভেসে ওঠে। সেই সময়ই বিষে আসে। ভাটা পড়লে জল কোথায় নেমে যায়, এক হাঁটু কাদা বেরিয়ে পড়ে। বিষের নৌকোর ডাঙার ওপর বসে থাকে। বিষে আর সিংহ তখন চোরা ঘরে বিশ্রাম করে। আমিও আস্তে আস্তে দেয়াল আঁকড়ে মাকড়ে উঠে পড়ি। তারপর বাগানের ধার ঘুরে গিয়ে খিড়কি দিয়ে আবার বাড়িতে ঢুকি। ওরা ভাবে বুঝি বাগানের ঘাটে বসেছিলাম। ততক্ষণে হয়তো নাটকের রিহার্সেল শেষ হয়ে গেছে। বড়রা অনেকেই যে যার বাড়ি চলে গেছে। বিভুদার ছোট কাকা আর দু একজন চাতালের বাঁধানো পাড়ে হাঁড়ি মুখ করে বসে ভোঁদার দলের উপর খুব রাগ দেখাচ্ছেন। আমি আস্তে আস্তে একটা কোণায় এসে বসতেই ছোট কাকা বললেন, অত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো চলবে না চাঁদ। টাকা পয়সার ব্যবস্থা নেই, কারো পাট মুখস্থ হয় না, সাজ পোশাকের কী হবে তার ঠিক নেই, তার উপর আজ আবার এই কাণ্ড। অমন চুপ থাকলে চলবে না। সবাই মিলে না খাটলে শেষটা কি ভোঁদার দলই এবছর কাপ পাবে নাকি? আমি বললাম, আমাকে একটা পাট দিলে তবে তো করব। বিভুদা বললে, না না ছোটকা, ওকে কিছু বলাটা ঠিক নয়। ও আমাদের সকলের জন্য দাড়ি গোঁফ এনে দেবে। ছোট কাকা বললেন, দাড়ি গোঁফ আর চুল বল। বিভুদা বললে, ও হ্যাঁ, দাড়ি গোঁফ আর চুল। কি ভালো ভালো সব দাড়ি গোঁফ দেখেছি লোকেদের মুখ থেকে ঝুলে আছে, কিন্তু সেসব আমি পাবো কোত্থেকে? কিন্তু বিভুদা কিছুতেই বোঝে না। ওদের রিহার্সেলে গণ্ডগোল হয়, মেজাজ ওদের বিগড়ে থাকে। তার ঝাল ঝাড়ে আমার উপর, বলে, খুব বেশি দিন আর নেই চাঁদ, দুবেলা পেট পুজো আর লবাবি করে ঘুরে বেড়ালে চলবে না। কদ্দুর কি করলি বল। বলে আমার হাতের কনুইয়ের উপর দু আঙুল দিয়ে খিমচে ধরে মাংস টানে। উফ, কি ব্যথা লাগে। জায়গাটা দড়া পাকিয়ে গোল হয়ে ফুলে ওঠে। তারপর বিভুদা আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বলে, তোর সব চালাকি জানা আছে আমার। ভালো মানুষ সেজে থেকে আমাকে বকুনি খাওয়াবার যত ফোন দিই, জানা মার কাছে গিয়ে নালিশ কর না গিয়ে। বলে মেয়েদের মতো সরু গলায় বলতে থাকে, ও কাকিমা দেখো না, বিভুদা আমাকে খালি খালি মারে।
ন্যাকা চৈতন। ঠেলা খেয়ে আমি দেয়ালের উপর গিয়ে পড়ি। ঠিক সেই সময় ছোটকা এসে পড়েন। বিভুদাকে বলেন, বাস্তবিক বিভু, এরকম ফ্যাসাদে তো আগে কখনো পড়তে হয়নি। বর্দার কাছ থেকে কিছু আদায় করতে পারিস না? নইলে সব যে ভেস্তে যায়। ভোঁদারা শুনছি কাপ পেয়ে কি ফিস্টি দেবে তার তালিকা তৈরি করছে। বড় বড় চাঁদা মাছের ফ্রাই, মুরগির কাটলেট, রাবড়ির আইসক্রিম। আমাদের কাউকে নাকি বলাই হবে না। বিভুদা বললে, অথচ নালুর পৈতেতে এসে সব দিব্যি খেয়ে গেছে। ছো, তা তুমি ভেবো না ছোটকা, চাঁদ সব এনে দেবে বলেছে। মেকআপের জন্য আমাদের একটা পয়সা লাগবে না। ড্রেসও যে যার নিজেরটা বাড়ি থেকে আনলেই ল্যাটা চুকে যাবে। ছোটকাও একটু খুশি হয়ে গেলেন। যা বলেছিস, নাটক হবে আমাদের পুজোর দালানে। বাঁধানো স্টেজ তো রয়েইছে। মাথার উপর তারা ফুটফুট করবে, নিচে শতরঞ্জি বিছিয়ে দেব, পেছনে কতক চেয়ার দেব ক্লাব থেকে এনে। কিন্তু এই অবধি বলেই ছোটকা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। বিভুদা মহাব্যস্ত। কিন্তু কি ছোটকা, আবার কিন্তু কিসের? পাঠ সব মুখস্থ হয়ে যাবে দেখো। ছোট ছোট 5টা পাঠ আমার, তাই মুখস্থ করে ফেলেছি। একটু একটু সাজ বদলে এক এক পাঠে নামব। কখনো শুধু গোঁফ, কখনো শুধু দাড়ি, কখনো দাড়ি গোঁফ 2, কখনো চাচা ছোলা। কার সাধ্যি চিনে নেয়। আয় চাঁদ, দাড়ি গোঁফের ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেল। আমি বললাম, তা আমাকে তো 2টো একটা পাঠ দিতে পারো। নিজে 5টা না করে আমাকে 2টো না হয় দিলে। কিচ্ছু ভালো মুখস্থ হয়নি তোমার। পড়াটারা তো সব ভুলে যাও, কাকিমা বলেছেন। ততক্ষণে ওদের দল বলে এসে গেছে। ছোটকা চাতালের দিকে চললেন। অমনি বিভুদা আমার উপর লাফিয়ে পড়ে আমার মুঠো মুঠো চুল ছিঁড়ে কানের লতি টেনে একাকার করে দিলে। উফ, কি খারাপ ছেলে বিভুদা। আমাকে মেরে টেরে মুখ মুছে দিব্যি রিহার্সেলে চলে গেল। আমি পেরিস্তানে গেলাম। কথাটা বিশেকে না বললেই নয়। বিশে এর একটা হেস্তনেস্ত না করে ছাড়বে না। হয়তো সিংহকে দিয়ে চাটাবে। কুকুরকে কি ভয় পায় বিভুদা। নাকি ছোটবেলায় ওর খাটে হুলো বেড়াল উঠেছিল, সেই থেকেও কুকুর দেখলে ভয়ে কাদা হয়ে যায়। একবার সিংহকে যদি দেখে তবেই ওর হয়ে গেল। পেরিস্তানের মাথার উপরটা ঢাকা। ওপরে তাকালে থাম্বার উপর বসানো বাড়ির তলাটা দেখা যায়, কিন্তু বাড়ির কোনোখান থেকে এই জায়গা দেখা যায় না। এখানে 2টো চোরা কুঠরি আছে, সে কথা কেউ জানে না। নালা থেকে বাড়ির তলায় ছোট সিঁড়ি বেয়ে চোরা কুঠুরিতে ঢোকা যায়, তাও কেউ জানে না। চোরা কুঠুরির দেয়ালে পাথরের তাক আছে, পাথরের বেদি আছে, তাতে শোয়া যায়। কেউ সেসবের কথাও জানে না। জানে শুধু বিশে, সিংহ আর আমি। তাকে 2-3টে বই রেখেছি, একটা বিস্কুটের টিনে কিছু খাবার রেখেছি। সিংহের খুব খিদে কিনা, আমাদেরও খিদে পায়। পেরিস্তানের ভেতর দিকটা যেমন অন্ধকার, বাইরেরটা তেমনি আলো। ঢালু হতে হতে নদীতে নেমে গেছে। কত গাছগাছলা গজিয়েছে সেখানে। নৌকো করে সামনে দিয়ে গেলেও জায়গাটা তত চোখে পড়ে না। পা ছড়িয়ে শুয়ে থাকি, কেউ টেরও পায় না। ভয় খালি ওই রেলের লাইনের খুপড়ি ঘরটাকে। ওইখানে একটা বৃষ্টি মতন লোক থাকে, কি লাল লাল চোখ তার। গাড়ি যাবার সময় একটা সবুজ নিশান নাড়ে, আর কোনো কাজ করে না। খুপড়ি ঘরটার খানিকটা উঁচুতে একটা বাঁকের ওপর। ওর পেছন দিকে জানলাটা খুলে ঝুঁকে দেখলে হয়তো পেরিস্তানের খানিকটা দেখা যেতেও পারে। এই আমার ভয়। তাহলে আর বিশে আসবে না। লোকের সামনেও কিছুতেই বেরোয় না। বলে আমাদের দেশের লোকেরা ভালো নয়, ওদের দেশে সব অন্যরকম। ওদের স্কুলের বড় ছেলেরা কখনো ছোটদের পেছনে লাগে না। তবে বিশে আজকাল আর স্কুলে যায় না। কেন যাবে, সব ওর শেখা হয়ে গেছে। ওদের দেশের লোকেরা কেউ বই পড়ে পাশ করে চাকরি করে না। ওদের দেশে আপিস নেই। খালি খোলা মাঠ আর গাছপালা আর নদী আর ঘন বন আর একটা পুরনো আগ্নেয়গিরি, আর মাঝখানে খানিকটা সমুদ্র। সেখানে ঢেউ ওঠে না। আর চারদিকে যে সমুদ্র, তার শেষ নেই।
তিনতলার সমান ঢেউ দিন রাত শুধু কালো কালো পাথরের উপর আছড়ে পড়ছে, আর চারদিকে জল ফেনিয়ে দুধের মতো সাদা হয়ে উঠছে। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। এমনি সময় কানের কাছে কিসের শব্দে চমকে উঠে বসেছি। চুপ করে অমনি টান হয়ে মাটিতে শুয়ে পড়লাম। কেউ না দেখতে পেলে বাঁচি। ও কাদের চেঁচামেচি? পেরিস্তানে আবার কে চেঁচাচ্ছে? মাটি আঁকড়ে কাঠ হয়ে পড়ে আছি। নাকে ঘাস ঢুকছে, গালের উপর দিয়ে অনেকগুলো ঠ্যাঙলা কি যেন হাঁটছে। তবু নড়ছি না, চড়ছি না, নিঃশ্বাস চেপে রাখছি। কানের কাছ দিয়ে কলকল ছলছল করে নদী বয়ে যাচ্ছে। চোখের কোনা দিয়ে দেখতে পাচ্ছি ওপারের ঘাটে অন্ধকার জমা হচ্ছে। বুক ঢিপ ঢিপ করছে। অন্য লোক যদি পেরিস্তানের কথা জেনে ফেলে তবে আর বিষে আসবে না। বিভুদাদের বিষে কি ঘেন্নাটাই করে। বলে, ব্যাটার শরীর তোর চেয়ে 3 ডাবল বড়, ওর লজ্জা করে না তোর সঙ্গে লাগতে? তুই কিচ্ছু ভাবিস না, একদিন হতভাগাকে দেখে নেব। কি গায়ে জোর বিষের, কি ভীষণ সাহস! বিভুদাকে এতটুকু ভয় পায় না। বুকে গুম গুম করে কিল মেরে বলে, তুই দেখে নিসটা চাঁদ, ওটাকে কেমন মাটির সঙ্গে একেবারে বিছিয়ে দিই। চালাকি করবার জায়গা পায়নি, ছোট ছেলের সঙ্গে লাগতে আসা। আচ্ছা, আমিও আছি। দূরে পুলের ওপর দিয়ে আরেকটা মালগাড়ি চলে গেল। টংলিং টংলিং টংলিং। বিষে মাঝে মাঝে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে ওঠে নামে। আস্তে আস্তে মাথা তুলে উঠে বসলাম। কোথাও কিচ্ছু নেই। এই জায়গায় কি অন্ধকার! নদীর উপর মিটমিট করে কত নৌকোতে বাতি জ্বলছে। ওপারের ঘাটের আলোগুলো থামের মতো লম্বা লম্বা ছায়া ফেলছে। চোখ তুলে চেয়ে দেখি আমার মাথা থেকে খানিকটা উঁচুতে ছোট একটা গর্ত দিয়ে একটুখানি আলো আসছে। একটা টাকার মতো ছোট একটা গোল ফুটো। বিশ্বে একবার ওদের দ্বীপের আগ্নেয়গিরির গা বেয়ে উঠে ওপর থেকে ঝুঁকে দেখেছিল অনেক নিচে টকবক করে গলন্ত পাথর ফুটছে আর ধোঁয়া উঠছে আর গন্ধকের গন্ধ আসছে। খচমচ করে গিয়ে উঠলাম ফুটোর ধারে। চোখ লাগিয়ে তাকিয়ে দেখে আমি থ। আরে, ও যে আমাদেরই বাড়ির চাতাল। ওইখানেই তো বিভূতাদের রিহার্সেল চলছে। ছোট কাকা হাত পা নেড়ে খুব বকাবকি করছেন। সব দেখা যাচ্ছে, সব শোনা যাচ্ছে। ভারী একটা গোল হচ্ছে। এমনি সময় দালানের সিঁড়ি দিয়ে নেমে এলেন নলিন জ্যাঠা, প্রকাশদার বাবা। রাগে মুখটা কি দারুণ লাল দেখাচ্ছে। বড় বড় পা ফেলে গিয়ে পাকড়ে ধরলেন প্রকাশদার কান। বললেন, ও আবার নাটক হচ্ছে? লজ্জা নেই হতভাগা? জানিস পরীক্ষায় অঙ্কে 10 পেয়েছিস? চল একবার বাড়ি চল, 5 বছরের মধ্যে আর তোকে ছাড়া নয়। বলে দিব্যি তার কান ধরে নিয়ে চললেন। ছোট কাকা এতক্ষণে হা হা করে ছুটে এলেন। ও কি, ও যে আমাদের শিশুপাল। প্রকাশদার বাবা কাঁধ থেকে ছোটকার হাতটা ঝেড়ে ফেলে দিয়ে চলে গেলেন। বাকিরা যে যেখানে ছিল সেখানেই বসে পড়ল। আমিও আস্তে আস্তে নেমে এলাম। নেমে এদিকে তাকাতে আমার চক্ষু চড়ক গাছ। হুড়মুড় করে নালাটা দিয়ে জল ঢুকছে। গাছের সমান উঁচু সব ঢেউ উঠছে। ঢেউগুলোর মাথায় ফেনার ঝুঁটি। বাড়িটার তলা থেকে অদ্ভুত একটা গুম গুম শব্দ বেরোচ্ছে। হাওয়া থেকে অমনি গরমটুকু চলে গিয়ে গায়ে লাগলো ঠান্ডা। বুকটা ধড়ফড় করতে লাগলো। নদীটা এই বুঝি হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলে। তলাকার সেই সরু নালাটাতে ঘুরে ঘুরে ফেনা হয়ে জল ঢুকছে। আর সে কি গর্জন! তার উপর দিয়ে যায় কি করে? বিষেরা দল বেঁধে ঝড়ের রাতে শুশুক মারতে যায়। সমুদ্রের ঢেউয়ের মাথায় এই তাদের নৌকো উঠে, আবার ঝপাং করে এই তাদের নৌকো পড়ে। নৌকোর কানা ধরে আঁকড়ে থাকতে হয়, নইলে কে কোথায় ছিটকে পড়বে আর তাদের খুঁজেও পাওয়া যাবে না। একবার একটা 3 হাত লম্বা চিংড়ি হঠাৎ নাকে এলো ঝড়ের গন্ধ। লাফিয়ে উঠে ফিরে দেখি নালার মুখে ফেনা জলে হাবুডুবু খাচ্ছে। ও কার ছোট নৌকো? ও তো বিষের নয়।
আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। ইস, নৌকোতে একটা লোকও আছে দেখলাম। দুহাতে প্রাণপণে নৌকো আঁকড়ে রয়েছে। মাঝে মাঝে ঠ্যাং দুটো নৌকো থেকে আলগা হয়ে ভেসে যাচ্ছে। জলে ডোবা লোকেদের মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে তারপর চুল ধরে হিড়হিড় করে ডাঙায় তুলতে হয়। কিন্তু কাছে পিঠে ডান্ডাও নেই, আর চুল ধরে হিড়হিড় করে টানতে হলে তো আমাকে শুদ্ধ জলে নামতে হয়। তখন আমাকে কে তোলে তার ঠিক কি? সাঁতারও জানি নে। সর্দি লাগার ভয়ে আমাকে জলে নামতে দেওয়া হয় না। বিষেদের দেশের ছেলেমেয়েরা হাঁটতে শিখেই ঝপাং ঝপাং জলে পড়ে সাঁতার কাটে। বিষে একবার একটা জাহাজ ডুবির নৌকো বাঁচিয়েছিল। ঝোড়ো সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ওই যেখানে আকাশের সঙ্গে সমুদ্র মেশে, ওইখানে সাঁতরে গিয়ে ঠেলে ঠেলে নৌকোটাকে ওদের দ্বীপের সরু পথ দিয়ে মাঝখানকার স্থির জলে এনে ফেলেছিল। নৌকোতে জন কয়েক বণিক ছিল। তারা বিষেকে ধনরত্ন দিতে চেয়েছিল। তারা প্রাণ হাতে করে ধনরত্নের বাক্স বুকে চেপে আরেকটু হলেই সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল আর কি। তার বিষেকে কিছু দিতে চাইবে না, কিন্তু বিষে কিচ্ছু নেয়নি। এবার চেয়ে দেখি নৌকোটা আরও কাছে এসে গেছে। পাথরের সিঁড়ির এবড়ো খেবড়ো ধাপের ওপর থেকে হয়তো চেষ্টা করলে চুলের মুঠি ধরাও যায়। আমাকে দেখে লোকটা হাঁপাতে হাঁপাতে বললে, ধরো দড়িটা, নৌকো যেন ভেসে না যায়, বলে একটা মোটা দড়ি ছুঁড়ে দিলে। আমি দড়ি আঁকড়ে চোখ বুজে ঘাসের উপর শুয়ে পড়লাম। চোখ খুলে দেখি নৌকো ছেড়ে সে ডাঙায় এসে উঠেছে। আমার হাত থেকে দড়ি নিয়ে দেখতে দেখতে দারুণ একটা গিঁট দিয়ে দেয়ালের আংটার সঙ্গে নৌকো বেঁধে ফেলল। বলল, মাঝ দরিয়ায় এমনি করে বয়ার সঙ্গে নৌকো বাঁধে। তারপর কুকুরের মতো গা ঝাড়া দিয়ে জল খসিয়ে বললে, উফ, আরেকটু হলে মরেই গিয়েছিলাম। বাপরে, কালো মাছটার জলে ডুবে মলো, ভাবতেও হাসি পায়। এই, একটা শুকনো কিছু দিতে পারো? কান দুটো যে পাতকু হয়ে গেছে, মোটে কিছু শুনতে পাচ্ছি নে। দিলাম পকেট থেকে ময়লা রুমালটা। লোকটা একবার সেটাকে নেড়ে চেড়ে নাকে তুলে দুবার শুঁকে অমনি পাকিয়ে পাকিয়ে লম্বা একটা খোঁচা বানিয়ে নিজের কান থেকে রাশি রাশি জল বের করে ফেলল। তারপর বললে, বাহ বাহ, বেড়ে গন্ধ তো তোমার রুমালে, জিভে জল এসে গেল যে। বললাম সত্যি কথা। রান্নাঘরে গিয়ে বামুন দিদির কাছ থেকে ওতে করে গরম ভাজা বেগুনি এনেছিলাম। সে বললে, আছে? আহা, আছে নাকি কিছুমিছু? খিদে যে পেট জ্বলে গেল। থাকে আমার সঙ্গে সর্বদাই কিছু না কিছু। উঠে একবার চোরা কুঠুরিতে যেতে হলো। সেও চলল আমার সঙ্গে। মোমবাতির আলোতে ঘর দেখে একেবারে হাঁ। ই কি, বাড়ির তলায় আবার লুকোনো ঘর কেন? কি করো এসব ঘরে তোমরা? বললাম, কিচ্ছু করি না। আমি ছাড়া কেউ এই ঘরের কথা জানেও না, আমিও জানতাম না। নেহাত বিভুদা আমাকে দোকান চেপে শূন্যে তুলে মামাবাড়ি দেখাবে বলে তাড়া করেছিল, তাই। আমি পালাতে গিয়ে খিড়কির বাগান দিয়ে পাঁচিলে চড়ে কেমন করে বাড়ির এপাশে চলে এলাম। তারপর একটা জায়গায় পৌঁছলাম, সেটা একেবারে পাশের গুদম বাড়ির গা ঘেঁষে গেছে। মাঝখানে এতটুকু ফাঁক, নিচে আবার জল। সেই ফাঁক দিয়ে গলে খানিকটা কার্নিশের মতো দিয়ে হেঁটে একেবারে এখানে এসে গেলাম। লোকটা বললে, বাহ, বেড়ে জায়গাখানি তো। বাড়িটা কি তোমার নাকি? বললাম, না, মানে আমার ঠাকুরদাদার বাবা বাড়িটা বানিয়েছিলেন। এর একটা ইটও ভালো মানুষের পয়সা দিয়ে কেনা হয়নি, বিভুদা বলেছে। লোকটা বললে, আহা, শুনলেও কান জুড়োয়। তাই এখানে দুটো দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে পারি কি? শত্রুরা বড্ড পেছনে লেগেছে। খালি পেটে ভিজে গায়ে আর কত লড়া যায়। বিস্কুটের টিন খুলে ওকে ঝুড়ো নিমকি আর মুড়ির মোয়া খেতে দিলাম। ছোট বোতলের জলটাও ওকেই দিলাম, বড়টা রাখলাম। বিষেতে, আমাতে আর সিংহতে খাওয়া যাবে। লোকটার পরনে শুধু একটা কালো হাফ প্যান্ট, ভিজে সপসপ করছে, আর একটা হাতওয়ালা গেঞ্জি গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। তাকের উপর থেকে চাদরটা দিলাম, সেইটে পরে প্যান্ট গেঞ্জি নিংড়ে বেদিটার উপর মেলে দিয়ে খেতে বসল। খেতে খেতে বললে, বারে বারে এদিক ওদিক তাকানো কেন? বললাম, বাইরে যা ঝড় জল,
ওরা হয়তো এতক্ষণে আমার জন্য খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে। এই জায়গাটা খুঁজে পেলেই তো হয়ে গেল। আমারও একটা লুকোবার জায়গা থাকবে না, বিষেও আর আসবে না। বিষে? বিষে আবার কে? বিষে আমার বন্ধু, হাঙর মুখো নৌকো করে নদীর ওপার থেকে আসে। সঙ্গে থাকে ওর কুকুর, নাম সিংহ। এই জায়গাটার নাম পেরিস্তান। লোকটা ভারী ব্যস্ত হয়ে উঠল। বিষে যদি এসে আমাকে দেখে তাহলে কি হবে? হবে আবার কি, ভালোই হবে। ও তোমার শত্রুদের মেরে পাট করে দেবে, তোমার কোনো ভয় নেই। কিন্তু যদি আমার কথা বিশ্বাস না করে? লোকটা তো আচ্ছা ভীতু। বললাম, না না, কিছু ভয় নেই, আমি ওকে বলে দেব। তাছাড়া আজ আরও আসবেও না। এখন আমি চলি, তুমি চুপচাপ বিশ্রাম করো। অন্য লোক আছে জানলে বিষে কখনো আসে না, পরে আমি আবার আসব। আঁকড়ে মাকড়ে উঠে খিড়কির বাগান ঘুরে রান্নাঘর দিয়ে বাড়িতে ঢুকলাম। কাকিমারা আমাকে দেখে চেঁচিয়ে উঠলেন, ও ছেলে, তোমাকে খুঁজে খুঁজে না বাড়ি শুদ্ধ হয়রান। ঝড় জলে কোথায় ছিলে? ইস, ভিজে চুপড় হয়ে গেছো যে, বলি ছিলে কোথায়? বললাম, কেন? খিড়কির বাগানে গাছতলা থেকে নদীর উপর ঝড় দেখছিলাম। গাছতলা থেকে কেন? নদী তো ঘর থেকেও দেখা যায়। তা দেখা যেতে পারে, এ অন্যরকম দেখা। বড় কাকিমা বললেন, যাও না, তোমার বড় কাকা তোমার অন্যরকম দেখা বার করবেন। আস্তে আস্তে বললাম, আর ছোটকা, বিভুদা? তারা এইসব বিষয়ে কিছু জানেও না, কেয়ারও করে না। তাদের নাটকের সর্বনাশ হয়ে গেছে বলে যে যার ঘরে গিয়ে শুয়ে আছে। যাও, এখন কাপড় ছাড়ো তো, বড় কাকাকে বুঝিয়ে বলবো ক্ষণ। এমন ভীতু ছেলে, অমনি মুখ শুকিয়ে গেছে। শুনে হাসি পেল। ভিতুরা কি টকবগে ফেনা ভরা নালার উপর দিয়ে আধা সরু জায়গা দিয়ে হাঁটতে পারে? রান্নাঘরের জলচৌকিটার উপর বসে বললাম, নাটকের কি সর্বনাশ হয়েছে রে পুঁটিদি? পুঁটিদি আমার মেজ পিসির মেয়ে, আমার চেয়ে একটু বড়। কি ঝগড়াটে বাবা! পুঁটিদি বললে, ওমা, তাও জানো না? প্রকাশদা না রোজ রোজ ব্রজেন্দাকে জানয় তাই বলে অপমান করে। এমনিতে বইতে আছে শিশুপাল শ্রীকৃষ্ণকে যাচ্ছে তাই সব বলেছে। ও এমনি খারাপ যে তার সঙ্গে আরও সব জুড়ে জুড়ে দেয়। প্রথমটা নাকি ব্রজেন্দা অতটা টের পাননি, খুব রেগেছেন মনে মনে, কিন্তু ভেবেছেন বলুক গে ছাই, একটু পরই তো বধ হবে, তখন বাছাধন টেরটা পাবে। তারপর কাল হয়েছে কি, দুজনের পাঠ লেখা কাগজ অদল বদল হয়ে গেছে। ব্রজেন্দা দেখেন অর্ধেক কথা মোটেই পাটে নেই, প্রকাশদা বানিয়ে বলে, এমনি খারাপ। তখন ব্রজেন্দা পুঁটি দিয়ে আরও কিসব বলতে যাচ্ছিল, এমনি সময় বড় কাকিমার সে কি ধমক, যাও যাও, আর পাকামো করতে হবে না। একটা লুচিও যার গোল হয় না তার মুখে আবার বড়দের নিন্দে, যাও এখান থেকে। পুঁটিদি সত্যি চলে গেল, আর আমিও ভিজে জামা ছাড়তেই ঘরে গেলাম। ঘরে ঢুকেই দেখি লাল লাল চোখ করে বিভুদা আমার খাটের উপর বসে আছে। তক্ষুনি চলে যাচ্ছিলাম, হঠাৎ বিভুদা বললে, চাঁদ শোন। আস্তে আস্তে খাটের উপাসে গিয়ে দাঁড়ালাম। বললাম, কি? রাগে বিভুদা ফেটে পড়ে। আর কি? কি কি আবার কি? নাটক বন্ধ হয়ে যাবার জোগাড় তা জানিস? প্রকাশদা রোজ পাটের কথা বাড়িয়ে বাড়িয়ে ব্রজেন্দাদের অপমান করে। সেই রাগে সকালে ব্রজেন্দা জ্যাঠামশাইকে বলে এসেছেন যে এখনও সাবধান হবার সময় আছে। ওদিকে ছেলে নাটক করছেন, এদিকে অঙ্কের পরীক্ষায় যে 10 পেয়েছেন, জ্যাঠামশাই কি সে খবর রাখেন? আর যাবে কোথায়? আপিস ফেরত জ্যাঠামশাই রিহার্সেলের মাঝখান থেকে প্রকাশদাকে কান ধরে সারাপথ হাঁটিয়ে বাড়ি নিয়ে গেছেন। সঙ্গে যে অফিস যান গাড়িটা রয়েছে সে খেয়ালও নেই। দাড়ি গোফের ব্যবস্থা নেই, শিশুপাল নেই। এখন কি করে নাটক হবে শুনি? এই না বলে এক লাফে খাট পেরিয়ে ধরেছে আমার টুঁটি চেপে। দাড়ি গোফ কবে এনে দিচ্ছিস বল হতভাগা? না এনে দিলে তোর পেয়ারের ছবি আঁকার খাতার আমি কি করি দেখিস। পেটের ভেতর সিঁটকে গেলাম আমি। সত্যি যদি খাতাটা ছিঁড়ে ফেলে? ওতে আমি জল মানুষদের ছবি এঁকেছি। বললাম, শিশুপালের পাঠটা ইচ্ছে হলে আমাকে দিতে পারো। শুনে বিভুদা আমার টুঁটি ছেড়ে দিয়ে হেসেই কুটিপাটি। সে কি রে চাঁদ, তুই হবি শিশুপাল? শিশুপাল যে একটা বিরাট যোদ্ধা ছিল রে। তোর তুই এই চেহারা, বিড়াল ছানার পাঠ থাকলে তোকে দিতাম। ওসব কথা ভুলে যা,
দাড়ি গোঁফের ব্যবস্থা কর। শিশুপালের বিষয়ে আমরা ভাবব। আরও হয়তো গাঁটটা একটা মারত আমাকে, বলা যায় না। কিন্তু ঠিক সেই সময় ছোটকা এসে আমার খাটের উপর বসে পড়লেন। বিভুদা হাত নামিয়ে নিল। ছোটকা বললেন, তবে কি শেষটা সত্যি সত্যি ওই ভোদার কাছে হার মারতে হবে নাকি? বিকেলে ক্লাবের সামনে দাঁড়িয়ে তোর নামে কিসব নিন্দে টিন্দে করছিল ওরা? বিভুদা লাফিয়ে উঠল। কি আমার নামে বলছিল? কি বলছিল শুনি? না না, অত রেগে উঠবার মতো কিচ্ছু নয়। তবে বলছিল যে ওই বিভুটাকে আমরা থোড়াই কেয়ার করি। আছে তো শুধু গোয়ার তুমি আর গুন্ডাগিরি করতে। ঘটে যে গোবর ছাড়া কিছু নেই, সেই স্কুলে রোজ টের পাওয়া যায়। বটুদাকে নিয়েই যত ভাবনা। বটুদা মানে ছোটকা। বিভুদা তো রেগে টং। বেশ, তাই যদি হয় এখন থেকে নাটকের ভাবনা তুমি একাই ভেবো। আমার সঙ্গে পরামর্শ করতে এসো না। আমার দ্বিতীয় পাণ্ডবের পার্টি আমার পক্ষে যথেষ্ট। তাছাড়া আরও 4টে পার্ট রয়েছে, ওই যথেষ্ট। ছোটকা থাকতে থাকতে ও ঘর থেকে সরে পড়তে ইচ্ছেও করছিল। আবার ওদের কথাবার্তাটা শেষ পর্যন্ত যদি না শুনে যাই, তাই বা কী করে হয়? যেরকম সব মেজাজ দেখছি, এরপরে যদি মারামারি লেগে যায়, সেও দেখতে পাবো না শেষটা। ছোটকা বললেন, ওরে বিভু, সম্মুখে বিপদ। এখন কি তোতে আমাতে খেঁচাখেঁচি শোভা পায়? জানিস, ওরা কর্ণার্জুন করছে। কিসব ভালো ভালো ড্রেস আনিয়েছে। ভবেশ রায় নাকি কর্ণ সাজছে। বিভুদা অবাক। কে ভবেশ রায়? সিনেমার ভবেশ রায়? তবে না লোক ভাড়া করে আনার নিয়ম নেই? মিনি পয়সায় করতে হবে? আরে না রে না, ভাড়া করা নয়। ভোদাদের পাশের বাড়ির অজানীশবাবু যে ওর মামা হয়, সেই আনিয়েছে। পয়সা কড়ি দিতে হবে না। ড্রেসগুলো ওই সস্তায় করিয়ে দিয়েছে। কিন্তু দাড়ি গোঁফ এখনো পৌঁছয়নি, বুঝলি বিভু। ওরাও চাঁচা চলা মুখে রিহার্সেল করছে। 2টো স্পাই লাগিয়েছি, তারাই এখন খবর এনে দিচ্ছে। তুই বরং একটা শিশুপালের খবর কর। উঠি, বর্দার সেই মক্কেলের বাড়ি গেলে কিছু চাঁদা পাওয়া যায়। জল তো ধরে গেল। কিরে চাঁদ, যাবি নাকি সঙ্গে? আর বলতে হলো না। 5 মিনিটে শুকনো কাপড় পরে আমি ছোটকার সঙ্গে রওনা। মক্কেলের বাড়ি যেতে হলে পুলের মাথা পার হতে হয়। আর চোখে একবার বাঁকের ধারে আমাদের বাড়িটাকে দেখে নিলাম। গাছগাছলায় ঢাকা পুরনো 3তলা বাড়ি, চাঁদের আলোতে নদীর ধারে চুপচাপ পড়ে রয়েছে। চাতালটা একেবারে জলের কিনারা ঘেঁষে এগিয়ে রয়েছে। ওরই নিচে এত ব্যাপার কে বলবে? হাসি পেল। ছোটকা হঠাৎ বললেন, কিরে, নাটক প্রায় ডোবে আর তোর হাসি পাচ্ছে চাঁদ? চোখ তুলে চেয়ে দেখি রেলের লাইনের খুপড়ি ঘরের সেই লোকটা একটা লাল গামছা কেচে টগর ফুলের গাছের উপর মেলে দিচ্ছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই গম্ভীর মুখ করে একদৃষ্টে এমন করে চেয়ে থাকল যে আমার বুকের ভেতর জোরে জোরে হাতুড়ি পিটতে লাগল। কতখানি দেখতে পায় কে জানে। ছোটকা বললেন, নাও, অমন ঢিমেতে তালা চালে চললে তো হবে না। সমরেশবাবু একবার তাসের আড্ডায় বসে গেলে আর কোনো দিকে হুঁশ থাকবে না। সমরেশবাবুর দলের লোকেরা তখনও এসে জোটেনি, তাই আমাদের দেখে তিনি মহা খুশি। তক্তপোষের কোনায় একটা রোগা লোক বসেছিল। তাকে দিয়ে আমাদের জন্য পান আনিয়ে বললেন, দেখ বটু, 5 টাকার 9 পয়সা ভাঙানি দিতে পারিস? এই তাস খেলে খেলেই দেউলে হতে হবে দেখছি। ছোটকা বললেন, সে আমি এক্ষুনি এনে দিচ্ছি দাদা, কিন্তু তার আগে আপনার সঙ্গে একটু পরামর্শ ছিল ওই পুজোর নাটক প্রতিযোগিতা নিয়ে। সমরেশবাবু লাফিয়ে উঠলেন। হ্যাঁ, আবার ওই পুজোর নাটক? ভোঁদারা আমাদের গোটা বাড়িটার একরকম ছাল ছাড়িয়ে নিচ্ছে ওদের স্টেজ সাজাবে বলে। তোমার বৌদির গয়না, বেনারসি কাপড় কিচ্ছু বাদ যাচ্ছে না। একে যদি নাটক বলে তো বর্গির হাঙ্গামা কাকে বলে বাপ? 2 চোখ কপালে তুলে ছোটকা বললেন, অমনি ওদের হাতে তুলে দিলেন সব? দেখুন দাদা, এক পাড়াতে মানুষ হয়েছি। একরকম বলতে গেলে ও আমার ভাইয়ের মতো। কিন্তু সেদিন ক্লাবের সামনে দাঁড়িয়ে আপনার নামে যেসব কথা বলছিল, দাঁড়িয়ে শোনা মুশকিল হচ্ছিল। সমরেশবাবুর মুখটা অমনি গম্ভীর হয়ে গেল। কি বলছিল কি? সে আর কানে তুলবেন না দাদা, ওসব লোকেদের কথা দর্তব্যের মধ্যেই নয়। তবু শুনি না কি বলছিল। বলছিল যে ওরকম ঢের বড় লোক দেখেছি, দোকানদারি করে সব এক একটি চাঁই হয়েছেন।
ঘটে যে শুধু গোবর ছাড়া কিছু নেই, সে একবার ওর তাস খেলা দেখলেই বোঝা যায়। আরও কিসব বলছিল, এমন ছ্যাঁচড়, অথচ আপনি ওদেরই সাহায্য করছেন, আর আমাদের বাড়ির এতকালের পুরনো ক্লাবটা যে উঠে যেতে বসেছে সেদিকে ভ্রুক্ষেপও নেই। রাগে সমরেশবাবুর ঝোলা ঝোলা গোঁফের ধারগুলো মুখের মধ্যে ঢুকে যাচ্ছিল। সেগুলোকে বের না করে ফেলেই গুম হয়ে বসে থাকলেন। গিলে ফেললেই তো হয়ে গেল। হঠাৎ সেই রোগা লোকটির দিকে ফিরে চাপা গলায় বললেন, এসব কি শুনছি নোটো? নোটো বলল, সব মিছে কথা স্যার। ওই মোটা লোকটার একটা কথাও বিশ্বাস করবেন না। আবার সঙ্গে করে ছোট ছেলে নিয়ে এসেছে মন গলাবার জন্যে। এবার আমায় উঠতে হয়, তাহলে চাঁদাটা। ভীষণ রেগে গেলেন সমরেশবাবু। তক্তপোষে কিল মেরে বললেন, কিচ্ছু দেব না, এক কানাকড়ি চাঁদা কাউকে দেব না। তুমিও শুনে রাখো বটু, তবে যাদের নাটক সবচেয়ে ভালো হবে তাদের 500 টাকা বকশিস দেব। যাও এখন। বটু, আমার ভাঙানি 9 পয়সা। এই যে আনছি, বলে এক দৌড়ে ছোটকা কোত্থেকে যেন এই বড় এক পুটলি 9 পয়সা এনে দিলেন। আমি তক্তপোষের ধারে রোগা লোকটার পাশে কাঠ হয়ে বসে থাকলাম। কেউ কোনো কথা বলল না। পথে বেরিয়ে নোটো বললে, দিলেন তো দাদা সব ফেসে। আমি অনেকটা পাকিয়ে এনেছিলাম, আজ রাতে কি আপনার না এলেই নয়? ও হ্যাঁ, আপনাদের শিশুপালকে নাকি কানে ধরে নিয়ে গেছে। বোধহয় ভেবেছিল ছোটকা রেগে যাবেন। ছোটকা কিন্তু হেসে বললেন, এক শিশুপাল গেল, তার বদলে আরো ভালো শিশুপাল আসবে। চুটিয়ে সাজাবো স্টেজ, বলবেন গিয়ে ভোঁদাকে। 500 টাকা যখন সমরেশবাবু দেবে তখন আর ভাব নাকি? আহা, ফার্স্ট হলে তবে তো। ওই একই হলো, আমাদের নাটক করা মানেই ফার্স্ট হওয়া। নোটো রেগে হনহনিয়ে এগিয়ে গেল। আমাদের রাস্তায় ঢুকেই ছোটকা বললেন, একটা ভালো শিশুপাল জোগাড় হয় কি করে তাই ভাবছি। দাদাকে বলে দাড়ি গোঁফের ব্যবস্থাটা করে ফেল শিগগির। আমি বললাম, তুমি যে এক্ষুনি বললে 500 টাকা পাচ্ছ, আর ভাবনা নেই। না, তুই নিতান্ত গাধা দেখছি। আরে 70কে ওরকম বলতে হয় তাও জানিস না? ওদেরও টানাটানি যাচ্ছে। গত বছর একসঙ্গে কাজ হয়েছিল, অনেক চাঁদা উঠেছিল। এবার নাকি দুদল হয়েছে, চাঁদাও ভাগাভাগি। তার উপর ওদের জিনিসপত্রও কিছু কিছু খোয়া গেছে নাকি শুনছি। কারো এখন মাথা ঠিক নেই। খুব সাবধানে এগোনো দরকার। খুপড়ি ঘরের লোকটা দেখলাম একটা লণ্ঠন তুলে চারদিকে চেয়ে দেখছে। লণ্ঠনের একদিকে লাল কাঁচ, অন্যদিকে সবুজ কাঁচ। অনেক দূর থেকে লণ্ঠনটাকে দেখা যায়, তার চারপাশ দিয়ে আলো বেরুচ্ছে, কিন্তু লণ্ঠনটা নিয়ে বেশি দূর দেখা যায় না। রাস্তায় বৃষ্টির জল জমা হয়েছে। ছোটকা গিয়ে খুপড়ি ঘরের উঁচু জায়গাটাতে উঠলেন। আমিও পেছনে পেছনে গেলাম। ওখান থেকে একবার দেখা দরকার। বুকের ভেতরে হঠাৎ ছ্যাঁত করে উঠল। যদি দেখি কালো মাস্টার জলের ধারে পা ঝুলিয়ে বসে আছে, ছোটকা অমনি হইচই করে একটা কাণ্ড বাঁধাবেন। এদিকের ঘাট থেকে নৌকো নিয়ে ঘুরে ওখানে গিয়ে উপস্থিত হবেন। ভয়ে আধমরা হয়ে যাচ্ছিলাম, তাকাতে ভয় করছিল। আস্তে আস্তে চোখ ঘুরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। না, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রে নরম নরম আটার লুচি হয়েছিল, তার সঙ্গে ছোলার ডাল, বেগুন ভাজা আর ডিমের ডালনা। বড় কাকিমা কি ভালো পায়েস করেছিলেন। রান্নাঘরের দাওয়াতে রংচঙে আসনে সারি সারি বসে পাত পেড়ে সবাই খেলাম। আমাদের খাওয়া হলে ওইখানে কাকিমারা সবাই বসলেন। বড়রা উঠোনের মস্ত গন্ধরাজ গাছের নিচে তক্তপোষের উপর বসে নাটকের কথা বলতে লাগলেন। ভোঁদার উপরে বড় কাকা ছাড়া সকলের কি রাগ। বড় কাকা পান চিবোতে চিবোতে খালি খালি বলতে লাগলেন, তোরা যাই বলিস না কেন, কাপ নেবে ওরাই, ওদের সঙ্গে তোদের তুলনা। ছো, কি কাজের ছেলে ভোঁদা! আমাদের নতুন দোকান ঘরের জন্য 2 গাড়ি সিমেন্ট পাইয়ে দিয়েছে। দিয়েছে একটা মোটা চাঁদা। অনেক খুঁটিনাটি জিনিস ওদের কেনা বাকি আছে বলছিল। কোথায় নাকি সাজের জিনিস আনতে লোক পাঠিয়েছিল, তার কোনো পাত্তা নেই। ভারী ভাবনা ওদের। দেখছিলাম রিহার্সেল, চমৎকার প্লে করেছে, শিখে নিলে পারিস। শুনে কাকিমাদের পর্যন্ত পিত্তি জ্বলে গেল। ছোটকা, মেজু কাকা, বড়দা, মেজদা, বিভুদা সব রেগে উঠে গেল।
বড় কাকা আরেকটু চুন দাঁতে লাগিয়ে বললেন, কি হলো, বাবুদের বুঝি রাগ হলো? তা তোরা ওদের মতোই ভালো হনা, তোদেরও প্রশংসা করব। তুই যে বড় বসে থাকলি চাঁদ। বড় কাকিমা বললেন, ও তো আর নাটক করছে না, ওর উঠে যাবার কি আছে? কেন, ওকে বাদ দিয়েছে কেন? ছোট পার্টও তো আছে। বিভু বলেছিল ও তেমন পারবে না, তাছাড়া পাড়ার 5টা ছোট ছেলেকে বাদ দিয়ে তো আর ওকে নেওয়া যায় না। এরা কি মনে করবে? হাজার হোক ও থাকে কলকাতায়। তবে বাদ দেয়া হয়েছে সে আবার কেমন কথা? ও তো বট ঠাকুরকে বলে সমস্ত দাড়ি গোফের ব্যবস্থা করছে, সেও তো একটা বড় কাজ। বড় কাকা অবাক হয়ে গেলেন। দাদা দাড়ি গোঁফ কিনে দেবে? এ তো ভারী আশ্চর্য। এরা নাটক করছে শুনে তো ওকে আসতেই দিচ্ছিল না। নাকি যত রাজ্যের বখা ছেলেদের আড্ডা হবে এইসব বলছিল। তা বাপু, নাটক না হলেও তো আর বখা ছেলেদের এড়াতে পারবি নে। তারাই যখন ওর খুড়ো, ওর দাদা। কি বলিস চাঁদ? ততক্ষণে কাকিমারা উঠে পড়েছেন, আর বামুন দিদি কাঁশিতে করে গোছা গোছা লুচি আর বেগুন ভাজা আর ঘরে করা সন্দেশ ভাড়ার ঘরের সামনে জালের আলমারিতে সকালের জলখাবারের জন্য তুলে রেখেছে। আমি তখন উঠে গেলাম। একতলাতেই আমার ঘর। জানলার সামনে গঙ্গা, খাটে শুয়ে সেই দিকে চেয়ে চেয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো, সেই লোকটা তো সেই 4টি কুচো নিমকি আর একটি মুড়ির মোয়া ছাড়া আর কিচ্ছু খায়নি। অমনি চট করে উঠে পড়লাম। বাড়ি ততক্ষণে নিঝুম হয়ে গিয়েছিল। জালের আলমারি থেকে গোটাকুড়ি লুচি, বেগুন ভাজা, সন্দেশ এসব নিয়ে আমার বয় স্কাউটের থলিতে ভরলাম। জলের বোতলে জল ভরলাম। এ তলাটে কেউ নেই যে কিছু বলবে। বামুন ঠাকুরনের বাড়ি কাছেই। সে রাত 10টায় চলে যায়। চাকররা সারি সারি দালানে শোয়। সামনে বৈঠকখানা ঘরের পাশে ছোটকার ঘর, তার পাশে বিভুদার ঘর। মাঝখানে দরজা খোলা থাকে। বিভুদার বড্ড ভূতের ভয়। অবশ্যই বলে নাকি রাতে যদি ছোটকাকে বোঙায় ধরে তাই খুলে রাখে। খিড়কির দরজা খুলে চলে গেলাম পেরিস্তানে। পিঠে থলি আর জলের বোতল ঝুলছে, গলায় দড়ি বাঁধা টর্চ, পেন্সিলের মতো ছোট। ছোট মামা জন্মদিনে দিয়েছিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা টংলিং। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন। আর যারা গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 সম্পর্কে জানেন না, আমরা ছোট গল্প পড়ি নিয়মিত। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।